গুড মর্নিং অল। আজকের টপিক ব্যাকটেরিয়াল সেল গ্রোথ মেজারমেন্টস মেথড। মানে একটা পার্টিকুলার স্যাম্পলে, সেটা ধরো একটা ব্রথ বা ওয়াটার স্যাম্পল বা সয়েল স্যাম্পল, যেটাই থাকুক না কেন, বা ডাল ঝোল হোয়াট এভার, ফুচকার জল, তুমি যাতেই ব্যাকটেরিয়া কত লোডে আছে বা কত পরিমাণে আছে সেই কোয়ান্টিফিকেশনটা করাটাই হচ্ছে গ্রোথ মেজারমেন্টের আসল উদ্দেশ্য। এবং সেটা কেন করা দরকার? তার কারণ বিভিন্ন, কেবলমাত্র এমন নয় যে জাস্ট স্টাডি পারপাসে আমরা জানতে যাচ্ছি, সেটা নয়। কোনো পার্টিকুলার ধরো নদীর জলে বা কোনো একটা খাওয়ার জলে কি পরিমাণে কন্টামিনেশন আছে বা পলিউশন কি পরিমাণে আছে, মানে ব্যাকটেরিয়াল পলিউশন, সেটা আন্দাজ করা। প্লাস যখন আমরা কন্ট্রোলিং মেজারগুলো নিচ্ছি, মানে ধরো তুমি ব্লিচিং দিচ্ছ, সেক্ষেত্রে তুমি যদি লোডটা সম্বন্ধে প্রপার জ্ঞান থাকে, বিশেষত ধরো আহ, যেগুলো মিউনিসিপ্যালিটি ওয়াটার ট্রিটমেন্ট ইত্যাদি যেখানটা করা হচ্ছে, সেখানটায় যদি আমাদের অ্যাকচুয়ালি কত ব্যাকটেরিয়া আছে প্রেজেন্ট, তাহলে সেই অনুযায়ী আমরা ডোজ কন্ট্রোল করতে পারবো। অ্যান্টিবায়োটিক যখন তৈরি করা হচ্ছে বা সেগুলো কতটা এফিশিয়েন্ট সেটা দেখা হচ্ছে ইত্যাদি, সেসব ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্টাল স্টাডি বা আদার স্টাডিজের জন্য, রিসার্চ পারপাসের জন্য আমাদের অ্যাকচুয়াল কাউন্ট অফ ব্যাকটেরিয়া, অ্যাকচুয়াল না হলেও কিছুটা আন্দাজ পাওয়াটা খুব জরুরি হয় যে একটা পার্টিকুলার স্যাম্পলে ব্যাকটেরিয়াল লোড কত আছে। এবং সেটার জন্য বেসিক্যালি যে মেথডগুলো অ্যাভেলেবল, সেটাকে মেজরলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে টোটাল সেল কাউন্ট আর একটা হচ্ছে ভায়াবল সেল কাউন্ট। টোটাল সেল কাউন্ট মানে হচ্ছে যে ক্ষেত্রে ভায়াবল মানে লিভিং এবং ডেড সেল দুটোকেই কাউন্ট করা হচ্ছে বা দুটোরই এস্টিমেশন নেওয়া হচ্ছে। আর ভায়াবল সেল কাউন্ট মানে হচ্ছে যেগুলো সেই মুহূর্তে লাইভ আছে, সরি লিভিং আছে, সেগুলোকে কেবলমাত্র আমরা কাউন্টের মধ্যে ধরছি। যেগুলো অলরেডি ডেড হয়ে গেছে সেগুলোকে এক্ষেত্রে কাউন্ট করা হচ্ছে না। এবং সেটা অনুযায়ী এগেইন কিভাবে, মানে কোন মেথডে আমরা কাউন্টিংটা করছি, সেই অনুযায়ী আবার দু রকম মেথড হতে পারে: ডাইরেক্ট মেথড অ্যান্ড ইনডাইরেক্ট মেথড। যেরকম ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াল সেলগুলোকে ডাইরেক্টলি কাউন্ট করছি, সেটা ম্যানুয়ালি কাউন্ট করা যেতে পারে। মানে তুমি আন্ডার মাইক্রোস্কোপ একটা স্লাইডে কতগুলো ব্যাকটেরিয়া দেখছো, মানে রাতের আকাশে তারা গোনার মতো করে ব্যাপারটা করলে সেটা ডাইরেক্ট কাউন্ট। আবার সেটা কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে সেটা করলে সেটা যদি, এবং সেই ইনস্ট্রুমেন্টটা অনেক ক্ষেত্রে হয় অটোমেটিক ইনস্ট্রুমেন্টও আছে, যেগুলো ধরো কম্পিউটার ইত্যাদির সাথে যুক্ত করা আছে, এবং তারা ডাইরেক্ট তোমাকে প্রসেসটা চালু করে দিলে এবং সেট আপ করে দিলে ওরা নিজেরা কাউন্ট করে তোমাকে ফাইনাল রেজাল্টটা জানিয়ে দেবে। তো কিছু আছে যেগুলো ডিজিটালি, মানে কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্য আমরা নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে কাউন্টিংটাও ম্যানুয়ালি করতে হয়। কিন্তু আবার কিছু আছে যেটা অটোমেটেড হয়, মানে অটোমেটিকলি সেটা আমাকে কাউন্টিং কিছু করতে হচ্ছে না, ওখানে সিস্টেম থাকছে, সেখানটা দিয়ে আমরা কাউন্টিং করতে পারছি। তো প্রত্যেকটা মেথডের আন্ডারেই দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মেথডস বা তো আমরা একটা দুটো করে এক্সাম্পল সেক্ষেত্রে পড়বো, যেগুলো বেশি বিখ্যাত বা বেশি ইউজ হয় সেগুলো। এবং সেই অনুযায়ী তোমাদের কোশ্চেনে আসতে পারে, বা মেইনলি এটা প্র্যাকটিক্যালে তোমাদের মেজরিটি এর মধ্যে প্র্যাকটিক্যালে পড়তে হবে, বা প্র্যাকটিক্যালে যদি করানো সম্ভব হতো তো করতে হবে। তো আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, যেটা সেলগুলোকে ডাইরেক্টলি এখানে এস্টিমেট করা বা কাউন্ট করা বা কোয়ান্টিফাই করা হচ্ছে না, কিন্তু অন্য কোনো ভ্যালু দ্বারা ইনডাইরেক্টলি তাদের সম্বন্ধে, বা কত পরিমাণ লোড আছে, বেশি আছে না কম আছে, যেটাকে আমরা বায়ো লোড বা বায়ো বার্ডেন বলে থাকি স্যাম্পলের মধ্যে, সেটা বেশি আছে না কম আছে সেটার আমি আন্দাজ একটা পেতে পারি। যেরকম ডাইরেক্ট মেথডের মধ্যে ডাইরেক্ট মাইক্রোস্কোপিক সেল কাউন্ট, কিছু কাউন্টার আছে যেগুলো আহ, যেরকম তার মধ্যে খুব বিখ্যাত কোল্টার কাউন্টার, ফ্লো সাইটোমিটার, মেমব্রেন ফিল্টার টেকনিক, এগুলো আছে একদিকে যেরকম। অন্যদিকে ইনডাইরেক্ট মেথডের মধ্যে ধরো ড্রাই ওয়েট এস্টিমেশন, বা যে মেটাবোলাইটস আছে সেগুলো এস্টিমেট করা, সেগুলোর থেকে আমরা একটা আন্দাজ পেতে পারি যে একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে বা একটা স্যাম্পলের মধ্যে ঠিক কত পরিমাণে আমার ব্যাকটেরিয়াল লোড আছে বা নেই। তো ডাইরেক্ট যে মাইক্রোস্কোপিক কাউন্ট যেখানটায় করা হচ্ছে, মানে আন্ডার মাইক্রোস্কোপ আমরা একটা
যেটা স্মিয়ার তৈরি করা তোমরা প্র্যাকটিক্যালেও পড়বে আশা করি। স্মিয়ার হচ্ছে একটা গ্লাস স্লাইডের ওপর তুমি যখন ব্যাকটেরিয়াল কালচারটাকে ছড়াচ্ছ। যদি ব্রথ হয় তাহলে লুপের করে যতটুকু ব্রথ উঠছে সেইটাকে তুমি যদি ইটস ইটস লাইক তুলি দিয়ে বোলানোর মতো গ্লাস স্লাইডের ওপর যদি বোলাও, তাহলে যে একটা লেয়ার তৈরি হচ্ছে সেটাকে শুকিয়ে নিলে এবং হিট ফিক্সিং যেটাকে বলে, মানে একটুখানি হিটের মধ্যে দিয়ে পাস করলে যে লিপিড পোর্শনগুলো সেগুলো একটুখানি মানে স্টিকি হয়ে যায় এবং তখন সেটা বেটার স্টিক করে দেয়, যাতে কিনা যখন আমরা স্টেইনিং ইত্যাদি করব তখন ওয়াশ আউট না হয়ে যায়। তো সেই এয়ার ড্রাই হিট ফিক্সিং করে নিলে যেটা আমরা দেখছি সেইটাকে আমরা স্টেইনিং করতে পারি। আনস্টেইনড সেলও অনেক সময় দেখা হয়। তো সেটাকে আন্ডার মাইক্রোস্কোপ যখন দেখছি সেটা ডাইরেক্টলি আমরা কাউন্ট করতে পারি। কিন্তু প্রবলেমটা কি হয়, রাতের আকাশে তারা গোনার মতো তুমি হয়তো একটা তারাতেই বারবার ঘুরে এসছো বা ভুলে যাচ্ছ যে এটা কি আদৌ গুনেছি বা গুনিনি। যত ব্যাকটেরিয়াল লোড বেশি থাকবে তত এই কনফিউশনটা তত বেশি। তো সেখানটায় আমরা যে মাইক্রোস্কোপের আন্ডারে যখন ফোকাস করছি তখন এমন নয় যে এখানটা যেরকম একটা ধরো এরিয়া দেখানো হচ্ছে, এমন নয় যে হয়তো তুমি গোটাটা দেখতে পাচ্ছ। যখন মাইক্রোস্কোপের আন্ডারে দেখছো তুমি হয়তো এই এরিয়াটা ফোকাস করলে এবং তারপরে আবার সরিয়ে নিয়ে স্লাইডের পাশের এই এরিয়াটা ফোকাস করলে, এরকম করে সরাতে সরাতে আমাদের ভুল হয়ে যাওয়ার চান্সেস প্রচুর হয় যদি আমরা এমনি মাইক্রোস্কোপের আন্ডারে ডাইরেক্টলি দেখতে যাই। তো তাও সেটার মধ্যে পুরনো একটা মেথড ইজ ভেরি কমন, যেটাকে বলা হয় ব্রিডস কাউন্ট। ব্রিডস কাউন্ট হচ্ছে প্রথমে স্লাইডটার মধ্যে একটা চৌকোনা 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার বক্স এঁকে নেওয়া হয়, সেইটুকুর মধ্যে স্মিয়ার করা হয় এবং তার মধ্যে মোটামুটি যেটুকু স্যাম্পল আটে, মানে ধরো ব্রথ হোক বা ওয়াটার স্যাম্পল হোক, বা তুমি যদি সলিড কিছু নিতে হয় সেটাকে লিকুইডে কনভার্ট করে তারপরে সাধারণত স্মিয়ার তৈরি করা হয়। এবং সেটা মানে ধরো সলিড ইন দ্য সেন্স আগার থেকে তুমি যদি নিতে চাচ্ছ, আগার প্লেট থেকে ব্যাকটেরিয়াল কালচার সেটা যদি নিয়ে করতে চাচ্ছ। এবার সয়েল স্যাম্পল ইত্যাদি কে ডাইরেক্ট মাইক্রোস্কোপের আন্ডারে দেখার অসুবিধা হচ্ছে যে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার থেকে বেশি প্রচুর সয়েল পার্টিকেল, ডাস্ট পার্টিকেল সেগুলো দেখা যাবে। তো সেটা করার চেষ্টা করা হয় না। কিন্তু প্লেটে যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে আছে সেগুলোকে আমরা একটু ওয়াটারে গুলে নিয়ে তারপরে সেটাকে অনায়াসে স্মিয়ার তৈরি করতে পারি। বা প্লেটের মানে স্লাইডের ওপরও এক ফোঁটা জল নিয়ে খুব অল্প পরিমাণে, কারণ তুমি যদি অতিরিক্ত মানে চোখে না দেখা পরিমাণ কলোনি তুলতে হয় যাতে কিনা মানে তুমি চোখে দেখতে পাচ্ছ মানে সেখানে কয়েক কোটি ব্যাকটেরিয়া উঠে যাচ্ছে। তো খুব অল্প পরিমাণে নিয়ে স্মিয়ারটাকে তৈরি করা হয়, মানে ওই জলটার এক ড্রপ জলের মধ্যে ওটাকে নিয়ে লুপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্মিয়ারটাকে স্প্রেড করা হয়। আই থিঙ্ক ম্যাডামরা প্র্যাকটিক্যাল দেখানোর সময় সেগুলো দেখাবেন আর কি। তো সেখানটায় যখন স্মিয়ারটা তৈরি হয়ে যাচ্ছে তখন ব্রিজ কাউন্টটা যেহেতু ওই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের জায়গায় হচ্ছে, তো খুব অল্প পরিমাণ নিতে হয় এবং তার ফলে তুমি যে পরিমাণ ব্রথ তুলতে পারছো সেটা সাধারণত একটা মোর অর লেস 0.1 ml বড় জোর উঠতে পারে, মানে 100 ml বড় জোর উঠতে পারে। তো সেখানটায় তুমি ওই মাইক্রোস্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে যে কাউন্টটা নিচ্ছ, এবার বলবে কতগুলো কাউন্ট নেবো, অ্যাভারেজে 25টা মতো মাইক্রোস্কোপিক ফিল্ড কাউন্ট করা হয়। মাইক্রোস্কোপিক ফিল্ড মানে হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ তুমি যেটুকু অংশ দেখতে পাচ্ছ, যেটা গোল মতো সরি গোল মতো ফিল্ড আমরা দেখতে পাই, যেটা যে কোনো ছবিতে থাকে আর কি। তো যেটা ওই গ্রাম স্টেইনিং ইত্যাদি ছবিগুলো দেখতে গিয়ে তোমরা গোল মতো অনেক সময় যেটুকু দেখা যায় সেটা হচ্ছে 1 মাইক্রোস্কোপিক ফিল্ড। তো ওরকম ভাবে সরিয়ে সরিয়ে আমরা স্লাইডটাকে সরিয়ে সরিয়ে আমরা দেখতে পাই। তো সেখানটায় ব্রিজ কাউন্ট মোটামুটি যে আমি 25টা কাউন্ট নিলাম তো টোটাল এতটা পেলাম, তো সেটাকে অ্যাভারেজ করে আমি একটা কাউন্ট পাচ্ছি এবং সেক্ষেত্রে এতখানিতে আছে হচ্ছে আহ, মানে ওই 0.1 ml এ আছে হচ্ছে এতগুলো ব্যাকটেরিয়া। তো আলটিমেটলি ধরো 1 ml এ কত আছে এরকম ভাবে ফর্মুলা আছে, সেটাকে কাউন্ট করা হয়। তো সেটা এগেইন অনেকটা আন্দাজে হয়ে যায়, নট অ্যাকিউরেট। তো সেটাকে অ্যাকিউরেট করার জন্য একটা কাউন্টিং চেম্বার তৈরি হয়েছিল যেটাকে বলা হয় পেট্রোফ হজার কাউন্টার। এই স্ট্রাকচারটাকে হিমোসাইটোমিটারও বলা হয়। এটা এক ধরনের স্পেশাল টাইপ অফ স্লাইড। এই যেহেতু প্রথম ব্লাড সেল কাউন্ট করতে এটা ইউজ হতো সেই জন্য এটাকে হিমোসাইটোমিটারও বলা হয়।
এখানটায় স্লাইডটার মধ্যে গ্রুভ আছে, মানে নর্মাল গ্লাস স্লাইড তো পুরোটা স্মুথ হয়, এখানটায় গ্রুভ আছে মানে খাঁজ আছে, এবং এটা গোটাটা জুড়ে, মানে নটকে খালি এইটুকু অংশ, এটা গোটাটা মানে এখান দিয়ে অ্যাজ ইফ ড্রেন মতো কাটা আছে, এবং তারপরে আবার একটু উঁচু, আবার এখানটা একটা ড্রেন, আবার এখানটা উঁচু এরকম। তো এই জায়গাটা মাঝখানের যে এরিয়াটা, এখানটা অনেকটা এইচ শেপড, ঠিক আছে, মানে এই এই যে ড্রেন মতো গ্রুভ করা আছে যে জায়গাটা, এই গ্রুভটা, এই জায়গাটা তো উঁচু, এটার মাঝ বরাবর আরেকটা গ্রুভ থাকে, এইচ শেপের গ্রুভ থাকে, মানে এদিকে দুটো এবং মাঝখানে একটা। এবং তার ফলে কি হয় যে যখন আমরা ব্যাকটেরিয়াল স্যাম্পল এই গ্রুভটার, মানে এখানে ছবিটা অতটা স্পষ্ট নয়, তো এখানটায় যদি আমরা স্যাম্পলটা নেই এবং সেটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেওয়া হয়, ধরো ওই 100 ml বা সেরকম, তো সেখানটায় আমরা যখন নিচ্ছি, নেওয়ার ফলে যে জল পরিমাণটা আছে, মানে জলটা যেটা আছে সেটা এই মানে ওপরে যেই মুহূর্তে আমরা স্লাইড চাপাচ্ছি, সেটা এই দুদিকের গ্রুভে চলে যায় আর কি, এবং যে ব্যাকটেরিয়াগুলো সেটা স্লাইডের এবং কাচের মাঝখানের জায়গাটায় ইটস লাইক ট্র্যাপড হয়ে যাচ্ছে। এবং সেখানটায় আমরা যদি জুম করি, এই যদি এইচ পোর্শনটা থাকে, যদি নাও থাকতে পারে, এটা গোটাটাই একটা হতে পারে, যদি এইচ পোর্শন থাকে তাহলে দুটো গ্রুপ, মানে দুটো এরিয়া পাচ্ছি, মাঝখানে একটা ড্রেন মতো, তার এদিকে একটা কাউন্টিং স্কেল থাকে, এদিকে আর একটা কাউন্টিং স্কেল থাকে। এই কাউন্টিং স্কেলটাকে আমরা যদি জুম করি বা এটাকে যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখি, তাহলে এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। তো এই স্ট্রাকচারের ডিটেলস আমি যাচ্ছি না, মানে যেহেতু তোমাদের ডিটেলস সেভাবে নেই, তবে কেউ যদি দেখতে চাও তো সেক্ষেত্রে তোমরা তোমাদের বইয়েও পাবে আর কি, বা এমনি অনলাইনেও দেখে নিতে পারো। তো এখানটায় এই যে মাঝখানের যে একটা জায়গা, এই যে এখানটায়, মানে এখানটা এমন ভাবে দাগগুলো কাটা আছে যে মাঝখানের, দেখো এই যে মাঝখানের যে বক্সটা, এই যে কিউবটা, এই কিউবটা একমাত্র যার চারদিকে এই যে মোটা মোটা লাইন আছে, বেসিক্যালি এই মোটা লাইনগুলো তিনটে সরু লাইন জুড়ে মোটা এক একটা লাইন তৈরি হচ্ছে। তাহলে এই বক্সগুলোর ভেতরে আমরা কাউন্ট করছি, এবং সেইখানটায় এখানটায় দেখো পাঁচটা, এদিকে পাঁচটা, পাঁচ পাঁচা 25টা বক্স আছে। তাহলে এখানটায় আমরা যে কাউন্টটা পাচ্ছি, সেক্ষেত্রে তুমি 1 2 3 4 করে অনায়াসে বুঝতে পারো যে কোনটায় তুমি একবার কাউন্ট করেছো, আবার সেখানে ফিরবে কি ফিরবে না, মানে র্যান্ডমলি রাতের আকাশে তারা গোনার মতো ব্যাপার হচ্ছে না, তোমার ওখানে বাউন্ডারি করে দেওয়া হচ্ছে, তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ না, এবং সেটার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে এখানে কত ml জিনিস আটতে পারে সেটার একটা অ্যামাউন্ট আছে, সেটা ফর্মুলাতে ফেললে যে এততে এতগুলো ব্যাকটেরিয়া ছিল, তাহলে আমার 1 ml এ কত ছিল ইত্যাদি আমরা সেরকম ভাবে বার করতে পারি আর কি, ফর্মুলায় ফেলে। এবং সেটা মানে একটু কমপ্লেক্স ক্যালকুলেশন ইত্যাদি আছে। তো সেটাকে বলা হয় পেট্রোফাউজার কাউন্টিং চেম্বার, এবং মানে এটা আমার কাউন্টিং এর সুবিধা করে দিচ্ছে। এবং যখন কাউন্টিং এর সুবিধা করে দিচ্ছে, সেখানটায় আমাদের মাথায় রাখতে হবে যে এগেইন ব্যাপারটা ম্যানুয়াল, সেক্ষেত্রে আমার এক্সপার্টিজ এবং আমি কতটা সচেতনভাবে কাউন্টিংটা করছি সেটার ওপরও কিন্তু গোটা ব্যাপারটা নির্ভর করে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওই একটা হিমোসাইটোমিটার স্লাইড, এখানটায় জাস্ট কভার স্লিপটা মানে স্যাম্পলটা লোড করেই সাথে সাথে কভার স্লিপটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে এক্সট্রা যে ফ্লুইডটা আছে সেটা গ্রুভে ড্রেইনড হয়ে যায়। এবং এখানটায় ভালো করে দেখলে এখানটায় খাঁজ আছে আর কি, ওই গ্রুভগুলো আছে যেখানটায় ফ্লুইডটা ইয়ে হয়ে যাচ্ছে, এবং কভার স্লিপ এবং কাঁচের যে প্ল্যাটফর্মটা আছে তার মাঝখানে আমার ব্যাকটেরিয়া বা সেলগুলো আটকে যাচ্ছে, এবং সেখানটা আমরা কাউন্ট করতে সুবিধা হচ্ছে। এটা একটা মাইক্রো পিপেট, এবং এটা তার মাইক্রো টিপ, মানে আমরা মুখে করে পিপেটিং করাটা অনেক ক্ষেত্রে প্রেফারেবল হয় না, বিশেষত যখন ডাইরেক্ট মাইক্রো অর্গানিজম ইউজ করছি আমরা। তো ইন দ্যাট কেস, কারণ আমরা ধরো কোনো বাজে নোংরা জলে স্যাম্পল ইউজ করা হচ্ছে, বা ড্রেনের জলে স্যাম্পল ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে গ্লাস পিপেটিং করতে গেলে অনেক সময় আমরা গিলে ফেলতে পারি, বা কন্টামিনেশনটা আমাদের বডিতে ঢুকে যেতে পারে। সেই কারণে এক্ষেত্রে আমরা এক ধরনের পিপেট ইউজ করি, যেটাকে বলা হয় মাইক্রো পিপেট, কারণ মাইক্রো অ্যামাউন্টে সেখানে তোলা যায়। সেটা অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যালে টিচাররা দেখাবেন এবং
তো ডাইরেক্ট মেথডের আন্ডারে মাইক্রোস্কোপের আন্ডারে ডাইরেক্টলি কাউন্ট করা যেতে পারে। যদি সেল সংখ্যা খুব কম হয় বা সেল সাইজ অনেক বড়, বড় হয় সেক্ষেত্রে ব্রিডস কাউন্টস ইউজ করা যেতে পারে। আ তারপরে হিমোসাইটোমিটার ইউজ করা যেতে পারে। আরেকটা যেটা মানে এগুলো তো সব ম্যানুয়ালি করা হচ্ছে। সেখানটায় আমার ধরো ওই পেট্রোফাউজার কাউন্টার বা হিমোসাইটোমিটার আমার একটু কাউন্টিং এর সুবিধা করার জন্য। মানে ডাইরেক্টের থেকে একটু ব্রিডস কাউন্টটা একটু সুবিধা হলো। ওখান থেকে হিমোসাইটোমিটারটা আরেকটু মেথডিক্যালি হলো। তো সেগুলো এগেইন যেহেতু ম্যানুয়ালি তো সেখানটায় এগেইন ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকছে। তো তার জন্য আরেকটা ইজ ভেরি ফেমাস যেটা ইন্সট্রুমেন্ট যেটা কিনা অটোমেটেড হয়ে কাউন্ট করছে আরকি। এবং এই ইন্সট্রুমেন্টটাকে বলা হচ্ছে কোল্টার কাউন্টার এবং এটা একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কিনা যেকোনো সেল কাউন্ট করার জন্য ইউজ হয় এবং বিভিন্ন হসপিটাল ইত্যাদিতেও এটা ইউজ করা হয় ফর কাউন্টিং দি মাইক্রোবিয়াল লোড ইন আ পার্টিকুলার স্যাম্পল বা ব্লাড বা কিছুতে। তো এখানটায় বেসিক্যালি কি থাকে একটা মানে এটা একটা কোল্টার প্রিন্সিপালের ওপর বেসড করে এটা যেহেতু কোর বায়োফিজিক্স সেক্ষেত্রে আমি সেই জটিল ডিটেলসে যাচ্ছি না এখানটায়। তো এখানটায় মানে ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে মানে একটা ডিভাইসটার মধ্যে দুটো চেম্বার থাকে এবং সেই চেম্বারের মাঝখানে একটা টানেল থাকে খুব সরু একটা টানেল এবং সেই টানেলটার মধ্য দিয়ে ধরো অ্যাট এ টাইম একটা সেল পাস করছে বা এরকম। তো এতটাই সরু টানেল থাকছে। তো সেখানটায় দুদিকে ইলেকট্রোলাইট নেওয়া হয় এবং বেসিক্যালি যখন একটা সেল মানে একটাতে ধরো সেল নিচ্ছ আরেকটাতে একদিক থেকে আরেক দিকে সেল পাম্প করা হচ্ছে। এবার আন্ডার ইলেকট্রিক্যাল ফিল্ড যেহেতু ইলেকট্রোলাইট নেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যায় যেহেতু মানে খুব সোজা ভাষায় বলতে গেলে যে আহ, এই যে সেলগুলো তারা যদিও ইউজুয়ালি পুয়ারলি কন্ডাক্টিভ পার্টিকলস তবু তারা যখন ওই যে অরিফাইস বা যে ওই টানেলটা দিয়ে যখন পাস করছে সেক্ষেত্রে যে ইলেকট্রোলাইট ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার ফলে আমার যে ইলেকট্রিক্যাল চার্জের চেঞ্জ হচ্ছে বা যে রেজিস্ট্যান্সের বা পালসের যে আপ ডাউন হচ্ছে সেটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট দিয়ে বা ডিটেক্টর দিয়ে কাউন্ট করা যায় এবং সেইটা অনুযায়ী আমরা বুঝতে পারি যে কতগুলো সেল বা কত পরিমাণ সেল মানে কত মাত্রায় সেই চেঞ্জটা হচ্ছে পালসের সেটা অনুযায়ী আন্দাজ করা যায় যে কত মাত্রায় সেল পাস করলো বা একটা স্যাম্পলে কত মাত্রায় অরিজিনালি বায়োবার্ডেন ছিল বা সামথিং। এখানটা একটু ভিডিওটা একটু দেখে নাও যদি মানে যতটুকু বুঝতে পারছো যে ব্যাপারটা সিম্পলিফাই তোমাদের এগুলো যেহেতু ডিটেলস কিছু নেই তবে ছোট ছোট করে জাস্ট জেনে রাখা গোটা ব্যাপারটা। उतने ही नंबर ऑफ सेल्स प्रेजेंट होंगे। इसका एनिमेशन आप देख सकते हैं। यहाँ पर एक इंस्ट्रूमेंट है, इसमें दो चैम्बर हैं, चैम्बर ए, चैम्बर बी। दोनों चैम्बर में एक एक इलेक्ट्रोड, जो इलेक्ट्रोड है वो बीच में फिक्स है। बीच में एक फाइन ट्यूब है जिसमें से इलेक्ट्रोलाइट ए में से चैम्बर बी में जाएंगे। चैम्बर ए में सेल्स प्रेजेंट हैं, इन्हें पंप करके चैम्बर बी में भेजा जाता है। जब जब सेल इस ट्यूब से पास होगी, इलेक्ट्रोलाइट मॉलिक्यूल्स कम हो जाएंगे। जो सेल्स हैं वो इलेक्ट्रोलाइट के मॉलिक्यूल्स को कम कर देंगी या रिप्लेस कर देंगी, और इस रिप्लेसमेंट की वजह से वोल्टेज फ्लक्चुएट करेगा, जिस जिसे मेजर करके हम जो नंबर ऑफ सेल्स हैं उन्हें डिजिटली काउंट कर लेंगे। यानी जितनी बार फ्लक्चुएशन होगा उतनी ही सेल इस ट्यूब से पास होंगी। तो इस तरीके से हम सेल्स को काउंट कर लेते हैं यूजिंग कोल्टर काउंटर मेथड। अब हम তো এটা হচ্ছে বেসিক্যালি মানে সোজা ভাষায় আর কি যে এখানটায় একটা ডিজিটালি আমি যেটা করছি ম্যানুয়ালি না করে আমি একটা আন্দাজ পাচ্ছি যে বায়োবার্ডেন ইন দ্য স্যাম্পল কত থাকতে। এরকম আরেক ধরনের ইলেকট্রনিক কাউন্টিং মেথড দেখা যায় সেটা হচ্ছে ফ্লো সাইটোমিটার বলে একটা ইয়েতে ইনস্ট্রুমেন্টে সেটা যদিও পরবর্তীতে আমরা ডিটেলস পড়বো এটা তোমাদের ইনস্ট্রুমেন্টেশন যখন থার্ড ইয়ারে আছে সেক্ষেত্রে আমরা সেই সব ইনস্ট্রুমেন্টেশনের ডিটেলস পড়বো। এখন খুব সিম্পল হিসেবে যদি বোঝাতে হয় ফ্লো সাইটোমিটারে এখানটা আগেরটায় ইলেকট্রনিক পালস চেঞ্জ যেটা সেটাকে কাউন্ট করা হচ্ছিল এখানটায় লাইট অ্যাবজর্বেন্সটাকে দেখা হচ্ছে। মানে সাপোজ
এখানটায় তোমার একটা ফানেল মতো থাকছে। ফানেলটা এতটাই সরু হচ্ছে যে সেটার মধ্যে দিয়ে অ্যাট এ টাইম একটাই যে লাইনে দেখছো সেলগুলো লাইনে পাস করছে, নট কি একসাথে অনেকগুলো পাস করতে পারবে পাশাপাশি। তো এটার মধ্য দিয়ে মানে একটা দিকে একটা লাইট সোর্স থাকছে এবং ইটস ইটস লাইক তুমি একদিকে উল্টো দিকের একটা রাস্তায় রাত্রিবেলা লোডশেডিং, সেখানটা কেউ একটা টর্চ ধরে বসে আছে। তো তুমি উল্টো দিকের রাস্তায় যদি বসে থাকো, এই টর্চের সামনে দিয়ে যতগুলো ছায়া পাস করবে তার মানে ততজন মানুষ পাস করছে, অনেকটা সেই ব্যাপার যে তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না কিন্তু আলোর সামনে দিয়ে যতবার ছায়া পাস করছে বা সেল পাস করছে ততবার সেই আলোটা ঢেকে যাচ্ছে এবং তখন আমি সেটাকে কাইন্ড অফ কাউন্ট করছি, খুব সোজা ভাষায় বললে এরকম দাঁড়ায়। তো সেটাকে তো আমরা যেহেতু মাইক্রোস্কোপিক ব্যাপার হচ্ছে ম্যানুয়ালি সেটা বুঝতে পারবো না, তার জন্য স্পেশাল ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট থাকছে যেগুলোকে বলা হচ্ছে ডিটেক্টর, যারা কিনা ডিটেক্ট করছে যে মাইনিউট যে ফ্লাকচুয়েশন অফ লাইট রেজ হচ্ছে সেটাকে এরা ডিটেক্ট করে একটা অটোমেটিক কাউন্টারের মধ্যে আমাকে কাউন্ট করে জানিয়ে দিচ্ছে যে স্যাম্পলের মধ্যে দিয়ে মানে 1 ml স্যাম্পল এখানে লোড করলাম, তার মানে সেটার মধ্যে কতগুলো সেল আছে সেটাকে আমাকে ডাইরেক্ট কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে ইন কেস অফ ফ্লো সাইটোমিটার। ওকে, লাইটের ইউজ করে আরেক ধরনের কাউন্টিং করা হয় বা সেল বায়োবার্ডেনের আন্দাজ পাওয়া যায়, যেটা তোমাদের নিজেদেরও করতে হবে, পরের সেমিস্টারেও করতে হবে। সেটা হচ্ছে টার্বিডোমেট্রিক মেথড। টার্বিডিটি মানে হচ্ছে এই যে মিডিয়া ঘোলা হয়ে যাচ্ছে, দেখো এখানে পেছনে একটা স্কেল ধরা আছে বা একটা শিট ধরা আছে, এটা পুরো ট্রান্সপারেন্ট, সেটাতে আমরা পেছনেরটাকে দেখতে পাচ্ছি কিন্তু এখানে টার্বিড হয়ে গেছে বলে আমরা সেটা পেছনের এটাকে দেখতে পাচ্ছি না কি লেখা আছে। তো তার মানে যত সেল গ্রো করবে তত একটা কলোনি মানে একটা ব্রথ তত বেশি টার্বিড হয়ে যাবে বা ঘোলা হয়ে যাবে। তাহলে সেটার মধ্য দিয়ে লাইট যখন আমি পাস করাচ্ছি, লাইট যদি যত ট্রান্সপারেন্ট হবে মিডিয়াটা তত পুরো লাইটটাই মানে প্রবাবিলিটি উইল বি মোর যে পুরোটাই আরপার হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় ট্রান্সমিশন। বাট মানে এদিকে তুমি 10টা রে পাঠাচ্ছ তো 10টাই, ধরো কথার কথা আমি বলছি যে 10টাই ওই পারে পৌঁছে যাচ্ছে যেখানে একটা ডিটেক্টর থাকছে টু কাউন্ট দ্যাট ভ্যালু যে কটা বেরিয়ে এলো। আর ভেতরে যত সেল বা বড় মলিকিউল থাকবে তত লাইট তাদের গায়ে ধাক্কা খেয়ে আইদার রিফ্লেক্টেড হবে, রিফ্র্যাক্টেড হবে, স্ক্যাটার্ড হবে বা অ্যাবজর্বড হবে। তো মোট কথা সেটা ডিটেক্টর অবধি পৌঁছবে না। তাহলে ধরো এখানে 5টা সেল আছে, তো 10টার মধ্যে 5টা গিয়ে স্ক্যাটার্ড হয়ে গেল বা অ্যাবজর্বড হয়ে গেল, তো 5টা বেরোলো, তাহলে আমি আন্দাজ করলাম যে আচ্ছা তার মানে ভেতরে 5টা সেল আছে, কাইন্ড অফ ব্যাপারটা এরকম খুব সোজা করে বলতে গেলে। তাহলে আমরা এখানটায় দুটো জিনিস পাচ্ছি সোজা হিসেবে ধরলে পরে, সেটা হচ্ছে একটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। তো যেটা ট্রান্সমিশনটাকে প্রকাশ করা হয় ট্রান্সমিটেন্স বলে একটা ভ্যালু দিয়ে, অ্যাবজর্পশনটাকে প্রকাশ করা হয় অ্যাবজর্বেন্স বলে একটা ভ্যালু দিয়ে। এগুলো ডিটেলস আমরা এগেইন ইনস্ট্রুমেন্টেশন যখন পড়বো তখন পড়বো। তো এক্ষেত্রে একটা এই যন্ত্র থাকে যেটা সিম্পলিফায়েড হয় অনেক সময় ফটোমিটার বা কোলোরিমিটার, আরও হায়ার লেভেলে স্পেকট্রোফটোমিটার ইত্যাদি। তো এটার মধ্যে একটা চেম্বার মতো থাকে যেখানটায় আমি টেস্ট টিউবের মতো এক ধরনের ছোট ছোট টিউব থাকে যেগুলোকে বলা হয় কিউভেট। সেটা এমন কাঁচের তৈরি হয় যাতে কিনা সেটা দিয়ে 100% ট্রান্সমিটেন্স মানে একদম পুরো ট্রান্সপারেন্ট হবে, কোনো লাইট পাথে কোনো বাধা তৈরি করবে না। মানে থিওরিটিক্যালি আমি ওখানটায় ফুল ট্রান্সপারেন্সি রাখছি আর কি। তো তার মধ্যে আমি যদি আমার স্যাম্পলটা নিই এবং তার মধ্যে যদি আমরা লাইট পাস করাই, তাহলে ব্যাকটেরিয়াল সেল কতগুলো আছে সেই অনুযায়ী অ্যাবজর্পশন বেশি হবে, ট্রান্সমিটেন্স কম হবে। তাহলে যত বেশি সেল তত বেশি অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্বেন্স ভ্যালু তত বাড়বে, ট্রান্সমিটেন্স ভ্যালু তত কমবে। তার থেকে আমরা সেখানটায় পার্টিকুলার যে স্যাম্পলটা সেটার বায়োবার্ডেন আন্দাজ করতে পারবো। ওকে, তো এটা সাধারণত লাইভ সেলগুলো মানে লাইভ কালচারের ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি বা কোনো একটা ব্রথ সেগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি বা ওয়াটারে ডিজলভড কোনো ক্ষেত্রে করতে পারি। এবং কেবলমাত্র এটা টার্বিডোমেট্রিক মেথড কেবলমাত্র যে সেল কাউন্ট করার ক্ষেত্রে আমরা ইউজ করি তা নয়, কোনো পার্টিকুলার বায়োমলিকিউল বা কোনো কেমিক্যাল কত পরিমাণে আছে সেটা যদি লাইট অ্যাবজর্ব করে তাহলে তাদের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লাই করা যায়। যেমন ধরো প্রোটিন, ডিএনএ, যে কোনো বায়োমলিকিউলগুলো সেগুলোকে এস্টিমেট করার জন্য এই টার্বিডোমেট্রিক মেথডটা ইউজ করা হয়ে থাকে কমনলি। তো আগের মেথডগুলোতে থেকে আমরা টোটাল সেল কাউন্ট করতে পারি এবং
যেটা ভায়াবল সেল কাউন্ট সেটার ক্ষেত্রে যেটা সবচেয়ে কমনলি করা হয় সেটাতে আমি পরেই আসছি। আগে আরেকটা কমন মেথড যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রি ইত্যাদিতে বা রিসার্চ লেভেলে অ্যাপ্লাই করা হয় অনেক সময়, সেটা হচ্ছে মেমব্রেন ফিল্টার মেথড। তোমরা ফিজিক্যাল কন্ট্রোল অফ মাইক্রো অর্গানিজম যদি কলেজে পড়ানো হয়ে থাকে তাহলে তোমরা অলরেডি জানো যে হিট, তারপরে মানে টেম্পারেচার যেরকম এক ধরনের স্টেরিলাইজিং এজেন্ট যেটা কিনা মাইক্রো অর্গানিজমগুলোকে আটকাতে বা স্যাম্পল থেকে আলাদা করতে হেল্প করছে, তেমনি ফিল্ট্রেশন একটা মেথড যে আমি ছেঁকে তুলে ফেলে দিচ্ছি। তো তার জন্য সাধারণত ব্যাকটেরিয়াকে যদি আমাকে ছেঁকে তুলতে হয় তাহলে যে পোর সাইজগুলো নিতে হবে সেটা ভীষণ ছোট হতে হবে এবং সেটা মাইক্রোমিটারে টার্গেট ব্যাকটেরিয়া অনুযায়ী আমার সেই তার থেকে ছোট পোর সাইজের একটা ফিল্টার তৈরি করতে হবে এবং সেগুলো এক ধরনের স্পেশালাইজড ফিল্টার হয় যেগুলোকে বলা হয় মেমব্রেন ফিল্টার। তো এই মেমব্রেন ফিল্টারের মধ্যে বেসিক্যালি প্রসেসটা এরকম। মিলিপোর ফিল্টার একটা কোম্পানির নাম থেকে এটা মিলিপোর ফিল্টার এসছে। তো এটা এক ধরনের মানে ব্যাকটেরিয়াল ফিল্টার আর কি, মেমব্রেন ফিল্টার। তো এখানটায় ধরো তুমি একটা ব্যাকটেরিয়াল স্যাম্পল, তোমার কাছে একটা জল স্যাম্পল আছে, তুমি জানতে চাও সেটার মধ্যে কত পরিমাণে ভায়াবল কাউন্ট আছে সেটা। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে এই ফিল্টারটার মধ্য দিয়ে আমি সেই ব্যাকটেরিয়াটাকে পাস করালাম বা তার একটা নির্দিষ্ট ইউনিট স্যাম্পলটাকে, যে ওয়াটার স্যাম্পলটা সেটাকে পাস করাচ্ছি, ধরো 1 ml বা 10 ml হোয়াট এভার ইট ইজ, সেটাকে যখন পাস করাচ্ছি তাহলে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো ওপরে আটকে যাচ্ছে এবং যে লিকুইডটা আছে সেটা তলা দিয়ে ড্রেইনড অফ হয়ে যাচ্ছে। এবার এই মেমব্রেনটাকে নিয়ে একটা আগার প্লেটের সারফেসে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সেখানটা দিয়ে যে ফুড মেটেরিয়ালটা, সেই ফুড মেটেরিয়ালটা ওই পোর দিয়ে ওরা যেহেতু গেইন করতে পারছে, তাহলে যে যে পজিশনে ব্যাকটেরিয়াগুলো আটকে ছিল সেই পজিশনে কলোনি ফর্ম করছে, কারণ ওরা ওখান দিয়ে পুরোটা জুড়ে ডিভাইড করে তাদের কলোনি তৈরি করছে। তার মানে নাম্বার অফ কলোনিজ আমরা থিওরিটিক্যালি ধরি যে আগার মিডিয়াতে পড়লি বা এক্ষেত্রেও যে যতগুলো কলোনি সেটা অ্যারাইজ করেছে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে, মানে সে নিজেকে ডিভাইড করে এক একটা কলোনি তৈরি করেছে। তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ কলোনিজ ক্যান বি কাউন্টেড অ্যাজ দি নাম্বার অফ সেল প্রেজেন্ট ইন দি অরিজিনাল স্যাম্পল। মানে আমি 1 ml নিয়েছিলাম, তো 1 ml এর মধ্যে ধরো 30টা কলোনি হয়েছে, তার মানে অরিজিনালি 30টা সেল ছিল। তো একটু আমি মানে টোটাল যে মেমব্রেন ফিল্ট্রেশন যে ইনস্ট্রুমেন্টটা সেটা একটু ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মেমব্রেন ফিল্ট্রেশন ইউনিট। যেহেতু ফিল্টারের যে পোরগুলো সেগুলো এতটাই ছোট যে আমরা যেরকম চা ছাকার সময় যদি ওপর দিয়ে চা ঢালি তো গ্র্যাভিটির কারণে জলটা পুরো নিচে নেমে আসে, কিন্তু এক্ষেত্রে পোর সাইজ এতটা ছোট যে ওপরে গোটা যে লিকুইডটা সেটা ওপরেই আটকে থাকবে, গ্র্যাভিটি সেটাকে পুল করে নামাতে পারবে না। তো সেই কারণে সেটা একটা প্রপার ফিল্ট্রেশন ইউনিটের মধ্যে রাখা হয় এবং অনেক সময় সেটাকে আন্ডার প্রেশার বা পাম্প করে জিনিসটাকে নিচে নামানো হয় আর কি, লিকুইডটাকে। এবং এটা এই জায়গাটায় আমার ফিল্টারটা বসানো হয় এবং এখান দিয়ে জিনিসটা পোর করা হয়, এখানটায় যে ফিল্টার্ড যে মেটেরিয়ালটা সেটা তলায় গিয়ে কালেক্টেড হয় এবং তারপরে এখান থেকে আমরা ফিল্টারটাকে কালেক্ট করে নিয়ে সেটাকে একটা নিউট্রিয়েন্ট আগার বা অ্যাপ্রোপ্রিয়েট যে মিডিয়াতে আমরা যে জায়গায় কাজ করছি এবং যে ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে চাচ্ছি, যেরকম ইকোলাই মানে ধরো ওয়াটারের আমি ফিকাল কোলিফর্ম কন্টামিনেশন দেখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা ইকোলাই স্পেসিফিক মিডিয়া বা কোলিফর্ম স্পেসিফিক মিডিয়া ইউজ করে থাকতে পারি। তার উপর এটা যদি প্লেস করি এবং সেখানটায় স্পেসিফিক পজিশনে ব্যাকটেরিয়াল কলোনি গ্রো করবে আফটার দি ইনকিউবেশন পিরিয়ড, সেটা এগেইন আমার টার্গেট ব্যাকটেরিয়া অনুযায়ী আমাকে ইনকিউবেশন পিরিয়ড এবং ইনকিউবেশন কন্ডিশনটা সিলেক্ট করতে হচ্ছে। এবার এই যে যখন আমরা ভায়াবল সেল নিয়ে কাজ করছি সেক্ষেত্রে মেইন মুশকিলটা হচ্ছে যে একটা এনভায়রনমেন্টাল স্যাম্পল বা যে কোনো স্যাম্পল নিয়ে কাজ করার সময় যখন আমরা সেটাকে যদি ডাইরেক্টলি আমরা যদি প্লেটে দেই তাহলে সেক্ষেত্রে এত ব্যাকটেরিয়া থাকবে যে ইন্ডিভিজুয়াল কলোনি ইন্ডিভিজুয়ালি আলাদা করে আমরা হয়তো চোখে দেখতে পারবো না, সেগুলো ফিউজ করে গিয়ে আমার একটা ম্যাট মানে ওভারগ্রোথ, যেরকম ধরো তোমার ইয়ের ওপরে কি বলে
ফাঙ্গাস পড়ে যায় একটা, ধরো আপেল, সরি কমলা বা কিছুর ওপরে, ব্রেডের ওপর যেমন পুরো গিজগিজে হয়ে ভরে যায়, সেরকম ব্যাকটেরিয়াল কলোনিও একদম গিজগিজে হয়ে ভরে যাচ্ছে, যেটাকে বলা হয় ম্যাট। তো এরকম ম্যাট তৈরি হয়ে গেলে আমরা কাউন্ট করতে পারবো না। তো তার জন্য কি করা হয়, স্যাম্পলগুলো যেগুলো কিনা ওভার ক্রাউডেড, মানে বায়োবার্ডেন যাদের খুব বেশি, তাহলে ইন্ডিভিজুয়াল কলোনি পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট মেথড আগে করা হয়, যেটাকে বলা হয় সিরিয়াল ডাইলিউশন। এবং সিরিয়াল ডাইলিউশনটা এখন সাধারণত যে কোনো মেথডের আগে আমরা পাঞ্চ করতে পারি। নর্মালি তোমরা যখন কলেজে করবে, সেক্ষেত্রে ধরো পোর প্লেটিং করছো বা স্প্রেড প্লেটিং করছো, তার আগে তুমি সিরিয়াল ডাইলিউশন করে নিলে। এক্ষেত্রে মেমব্রেন ফিল্ট্রেশন করছো, তার আগে তুমি সিরিয়াল ডাইলিউশন করে নিলে। বা অন্য কোনো মেথড, তুমি ডাইরেক্ট মেথড বা টার্বিডোমেট্রিক মেথড যাই ইউজ করো না কেন, তার আগে তোমরা মানে চাইলে সেক্ষেত্রে সিরিয়াল ডাইলিউশন, যদি বায়ো বার্ডেনটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সিরিয়াল ডাইলিউশন করে নেওয়া যায়। তো সেটা সিরিয়াল ডাইলিউশনটা এগেইন, তার মানে সেক্ষেত্রে আমরা যেহেতু সিরিয়ালি ডাইলিউট করছি, দেয়ার ইজ আ প্রপার ওয়ে টু ডু ইট, এবং ক্যালকুলেশন তার ফলে অ্যাডেড হয়ে যাচ্ছে, যাতে কিনা আমি ফাইনাল রেজাল্টটা পাই যে অরিজিনাল স্যাম্পলে, মানে লাইক আমি ফুচকার জল নিয়ে সেটার থেকে আইসোলেট করে দেখতে চাচ্ছি যে তার মধ্যে কত ব্যাকটেরিয়া আছে বা কত মাইক্রো অর্গানিজম আছে। তো ইন দ্যাট কেস আমরা সেটাকে যখন সিরিয়ালি ডাইলিউট করছি, তো মানে সেটার সাথে আমরা জল মেশাচ্ছি, এবং সেটা সিরিয়ালি, মানে নির্দিষ্ট অ্যামাউন্টের জল মেশাচ্ছি ধাপে ধাপে, নটকে একবারে। এবং সেটা ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ আমরা তো জানি না ঠিক কতটা জল নিলে আমি ঠিকঠাক কাউন্টটা পাবো, বা ব্যাকটেরিয়া কোন জায়গায় গিয়ে কতটা মেশালে পরে ডাইলিউটেড হবে, অরিজিনাল স্যাম্পলতে কতটা ব্যাকটেরিয়া আছে বা বায়োবার্ডেন আছে। তো সেটার জন্য এই যে ধাপে ধাপে সিরিয়ালি ডাইলিউট করা হয়, তো দেয়ার ইজ আ প্রপার প্রসিডিয়ার, যেটা সেই প্রসিডিয়ারেরও স্লাইড ভ্যারিয়েশন হয়, যেটা সবচেয়ে কমন মেথড যেটা ল্যাবরেটরিতে ইউজ করা হয়, সেটা হচ্ছে ডেসিমাল রিডাকশন টাইপ, মানে 10 গুণ ডাইলিউট করা হচ্ছে এভরি স্টেপে, মানে একাধিক স্টেপ করা যায়, মানে এবং সেই অনুযায়ী, মানে আমাদের যত বায়ো বার্ডেন আছে সেই অনুযায়ী কত দূর সিরিয়াল ডাইলিউশন করব বা কতবার জল মেশাবো, সেটাও আমরা নিজেরা ডিসাইড করতে পারি। এবং সেটা আগে প্রসেসটা বলে নিই, তারপরে আমি বাকিটা বোঝাবো। এই ভিডিওটায় একটু ইন জেনারেল সিরিয়াল ডাইলিউশন, সেটা সেল হোক বা যে কোনো স্যাম্পল হোক, কেমিক্যাল হোক, সেটা সিরিয়াল ডাইলিউশন করা যেতে পারে। এখানটায় একটু ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে একটু ব্যাপারটা বুঝতে পারবে। Method of diluting a stock solution where concentration decreases by the same quantity in each step. And this is a key. The decrease in concentration is in the same quantity in each successive step. So suppose this is a stock solution, and we are going to make a 10 raised to minus 4 diluted solution of the stock solution. First of all, take 4 test tubes. Label the test tubes A, B, C, and D. Add 9 ml of distilled water to all of these test tubes. Transfer 1 ml of stock solution, pipette out 1 ml from the stock solution and transfer that to test tube labeled A. Here we are diluting 1 ml of stock solution with 9 ml of distilled water, making 1/10 dilution or 0.1 dilution or 10 raised to minus 1 dilution. So now we have 10 raised to minus 1 dilution. Mix well. Transfer 1 ml from test tube A to test tube B. We are further diluting by 10 times, making it in the test tube B the concentration will be 1/100 dilution, that is 10 raised to minus 2 dilution. The procedure is repeated in the case of test tube C. Mix well and transfer 1 ml of solution from test tube B to C, so that we are getting 1/1000 dilution or 10 raised to minus 3 dilution. Mix well and transfer 1 ml from test tube C to test tube D, and we will be getting 1/10,000 dilution or 10 raised to minus 4 dilution. So in each step we have diluted the stock solution 10 times, making it 1/10,000 at the end. And this is especially in the case of bacterial culture. If we want to prepare a plate method or a streak method, we need to dilute the stock solution. This is a procedure of choice, so that we'll be getting minimum number of colonies in the plates.
how things are. তাহলে বেসিক্যালি সিরিয়াল ডাইলিউশনে কি করা হচ্ছে না, অরিজিনাল যে ইনোকুলামটা নেওয়া হচ্ছে, যেটা আমি বললাম ধরো ফুচকার জল, তাহলে সেটাকে আমরা প্রথমে ডাইলিউট করছি একটা সিরিজ অফ টিউবের মধ্যে দিয়ে, যেটার মধ্যে আগের থেকে আমাকে 9 ml ডিস্টিল ওয়াটার নিয়ে নেওয়া হচ্ছে, এবং সেটা হ্যাজ টু বি স্টেরিলাইজড এবং এটা সিলড, মানে কারণ সেই জলের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে তার সাথে যখন ফুচকার জল মিশবে তাহলে অ্যাড অন হয়ে যাবে, তাহলে আমি অরিজিনাল কাউন্ট যেটা ফুচকার জলে প্রেজেন্ট আছে সেটা আমি পাবো না। তাহলে এই যে জলটা সেটাকে আমরা বিভিন্নভাবে হিট ট্রিটমেন্ট ইত্যাদি করে সেটাকে আমরা মানে স্টেরাইল করে নিচ্ছি আগের থেকে। তো এই টিউবের মধ্যেই 9 ml এর মধ্যে আমরা অরিজিনাল যে ইনোকুলামটা, সেটা একটা ব্রথ হতে পারে, যেটা বললাম ফুচকার জল হতে পারে, বা সয়েলকে জলে ঘুলে নিয়ে সেই সয়েলের সলিউশনটা হতে পারে, এনিথিং। কিন্তু সেটাকে আমরা স্টক হিসেবে ধরছি বা অরিজিনাল ইনোকুলাম হিসেবে ধরছি সেটা। তো সেটার থেকে 1 ml এখানে ট্রান্সফার করা হলো, তাহলে দুটো মিলে হয়ে গেল 10 ml। এবার ধরো তোমার এই যে প্রথম 1 ml এটার মধ্যে 1000টা ব্যাকটেরিয়া ছিল, তাহলে সেই 1000টা ব্যাকটেরিয়া 1 ml ছিল, এবং তারা যখন এই 9 ml এর সাথে মিক্সড হলো তাহলে তৈরি হলো 10 ml। তাহলে আমি যখন গোটা জিনিসটাকে মিক্স করে দিলাম তাহলে 10 ml সেই 1000টা ব্যাকটেরিয়া ছড়িয়ে যাচ্ছে। তাহলে থিওরিটিক্যালি দাঁড়াচ্ছে যে 10 ml এ যদি 1000টা ব্যাকটেরিয়া থাকে তাহলে 1 ml এ থাকছে 100টা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে সেকেন্ড টাইম যখন আমি ডাইলিউশন করছি, তাহলে সেখান থেকে যখন আবার 1 ml ট্রান্সফার করছি, থিওরিটিক্যালি আমি অ্যাকচুয়ালি 100টা ব্যাকটেরিয়া ট্রান্সফার করছি। তাহলে এই 100টা এগেইন এখানে আবার 10 ml এ মিক্স হয়ে যাচ্ছে, তাহলে 10 ml এ আছে 100টা ব্যাকটেরিয়া, তাহলে 1 ml এ আছে 10টা ব্যাকটেরিয়া। আবার এই এখান থেকে যদি 1 ml ট্রান্সফার করি, আমি অ্যাকচুয়ালি 10টা ব্যাকটেরিয়া ট্রান্সফার করছি। তার মানে ইচ অ্যান্ড এভরি স্টেপে আমরা 10 গুণ ডাইলিউশন পাচ্ছি। 1000 ছিল সেক্ষেত্রে 100 হলো, 100 ছিল সেখান থেকে 10টা হলো। তাহলে যেহেতু 10 টাইমস ডাইলিউশন হচ্ছে, সেই জন্য এখানটায় আমরা যে টিউবগুলো আছে, যেখানটা ওখানে এবিসিডি করে দেখাচ্ছিল, অ্যাকচুয়ালি সেগুলোর নাম আমরা নেই, যে এক্ষেত্রে একবার যেহেতু 10 ml এ 1 ml গেছে, তার ফলে এক্ষেত্রে একবার ডাইলিউটেড হয়েছে, এখান থেকে একবার ডাইলিউটেড হয়ে সেটাকে আবার এখানটায় আবার ডাইলিউট হয়েছে 10 ml। তাহলে 10 ইন্টু 10 100 ইন্টু মানে অরিজিনাল ইনোকুলামটার 1 ml ডাইলিউটেড হয়েছে। তাহলে এটা 1:10, এটা 1:100, এটা 1:1000, তার মানে 1/10, যেটাকে আমরা লিখতে পারি 10⁻⁻1। তো এই টিউবটাকে বলা হয় 10⁻⁻1। এবং এটার ডাইলিউশন ফ্যাক্টরটা, মানে কত গুণ ডাইলিউশন হয়েছে, সেই ডাইলিউশন ফ্যাক্টরটা হচ্ছে এটার ডাইলিউশনের রেসিপ্রোকাল, মানে 10⁻⁻1 যদি সেই ডাইলিউশনটা হয়ে থাকে, তাহলে তার যে ডাইলিউশন ফ্যাক্টরটা, মানে কত গুণ ডাইলিউটেড হচ্ছে, সেটা হচ্ছে 10⁻1, মানে জাস্ট রেসিপ্রোকাল। তাহলে 10⁻2 যদি ডাইলিউশন হয়, তাহলে ডাইলিউশন ফ্যাক্টর হচ্ছে 10⁻2। ওকে, তাহলে এই যে ডাইলিউশন সিরিজটা তৈরি হলো, সেটা তুমি কত টিউব নেবে সেটা ডিপেন্ড করে অরিজিনাল স্যাম্পলটার বায়োবার্ডেনের ওপর। যদি বায়োবার্ডেন কম থাকে তাহলে সেক্ষেত্রে ধরো 3টে বা 4টে টিউব নিলে হয়ে গেল, না হলে সেটার ক্ষেত্রে তুমি 6টা 7টা 8টা ইচ্ছে মতো টিউব নিতে পারো। কমনলি 7টা সেট করা হয়, যে মোটামুটি যত মানে বায়োবার্ডেন থাকলে পরেও এনাফ ডাইলিউশন হয়ে যায়, কারণ এত টাইমস ডাইলিউটেড হয়ে যাচ্ছে। তো সেখানটায় মানে 10⁻⁻7 ডাইলিউশন অবধি কমনলি নেওয়া হচ্ছে ইন কেস অফ যেগুলো এনভায়রনমেন্টাল স্যাম্পল বা ব্যাকটেরিয়াল স্যাম্পল নিয়ে আমরা কাজ করছি ল্যাবরেটরিতে, সেক্ষেত্রে। এবার ডাইলিউট করাটা এনাফ নয়, মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে সিরিয়াল ডাইলিউশন, কিন্তু সেখানেই কিন্তু প্রসেসটা শেষ নয়, তার কারণ তারপরে সেখানটাকে একটা কোনো কাউন্টিং মেথডের সাথে আমাকে পাঞ্চ করতে হবে। এবং সিরিয়াল ডাইলিউশনের ক্ষেত্রে আমরা কমনলি যেটা ল্যাবরেটরিতে করা হয় সেটা হচ্ছে পোর প্লেট, স্প্রেড প্লেট ইত্যাদি মেথডগুলোকে সেটার সাথে জয়েন করানো হয়, এবং সেই ডাইলিউটেড স্যাম্পলগুলোকে প্রত্যেকটা স্যাম্পলকে, মানে 10⁻⁻1 ডাইলিউশনের জন্য একটা প্লেট, -2 এর জন্য একটা প্লেট, 3 এর জন্য একটা প্লেট, এরকম ভাবে সেটার মধ্যে থেকে, মানে তোমার যে 10⁻⁻1 টিউবটা আছে সেখান থেকে 1 ml নিয়ে সেটাকে তুমি পোর প্লেট বা স্প্রেড প্লেট করছো আরেকটা ফ্রেশ প্লেটে। তাহলে সেখান থেকে যতগুলো, মানে যেটা বললাম শুরুতে, থিওরিটিক্যালি প্রথমটায় 1000টা ছিল, তার মানে
পার ml এ 100টা সেল থাকার কথা, তাহলে 1 ml ট্রান্সফার করছো মানে প্লেটের মধ্যে তুমি 100টা ব্যাকটেরিয়া ট্রান্সফার করছো। তাহলে এরা সেখানটায় ইনকিউবেশনের পর কলোনি তৈরি করবে এবং সেটা অনুযায়ী আমরা পরে সেটাকে কাউন্ট করতে পারবো। এবং যখন আমরা কাউন্ট করছি সাধারণত 10⁻⁻1 যে প্লেটগুলো বা -2 -3 এগুলোতে দেখা যায় ম্যাট তৈরি হয়ে যাচ্ছে, মানে কলোনিগুলো মানে এত বেশি ব্যাকটেরিয়া তারা পরস্পর কলোনিগুলো ফিউজ করে গিয়ে, মানে একটা ব্যাকটেরিয়ার থেকে গ্রো করে এক একটা কলোনি হচ্ছে, ফিউজ করে গিয়ে এরকম প্লেট ভর্তি ম্যাট কালচার তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে আমার কাউন্ট করার কোনো উপায় থাকছে না। তো বায়োবার্ডেন যত বেশি সেই অনুযায়ী ম্যাট তত বেশি আসবে। সাধারণত ধরো 2-3 পর থেকে ক্লিয়ার হওয়া শুরু হয় এবং আস্তে আস্তে তখন আমি সিঙ্গেল কলোনি পেতে থাকি। এবং সেই সিঙ্গেল কলোনি আমার এখানটায় দেখো যে এখানটায় 4টে কলোনি আছে, মানে টোটালটার মধ্যে যে 1 ml যেটা তুলেছি এখান থেকে, যেটা প্লেট করার কাজে ইউজ হয়েছে, সেটার মধ্যে থিওরিটিক্যালি এখানটায় 4টে ব্যাকটেরিয়া ছিল। অ্যাকচুয়ালি সেটাও ঠিক নয়, কারণ যে মিডিয়াটা ইউজ করছো সেই মিডিয়াতে যে ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারছে, যে কন্ডিশন এনভায়রনমেন্টাল কন্ডিশন দিচ্ছ, যেরকম 37°C দিচ্ছ, কত পিএইচ দিচ্ছ, এয়ার দিচ্ছ কিনা, সেই অনুযায়ী কিছু ব্যাকটেরিয়া গ্রো করবে, কিছু ব্যাকটেরিয়া গ্রো করবে না। তবু আমরা যে পারপাসে ইউজ করছি সেই পারপাস অনুযায়ী মোটামুটি আমাদের অ্যাসেসমেন্টটা যদি ফুলফিলড হয় তাহলে উই ক্যান ইজিলি ইউজ দিস মেথড। যে ধরো কোলিফর্ম খালি আমি জানতে চাই, বাকিরা গ্রো করলো কিনা আই ডোন্ট কেয়ার। আবার যদি তার থেকে বেশি আমরা জানতে চাই যে না আমার অ্যাকিউরেট লাগবে, তখন আমাকে অন্য মেথড দেখতে হবে, ধরো ফ্লো সাইটোমিটার ইত্যাদি আমি তখন ইউজ করতে পারি। তাহলে আমার যত অ্যাকিউরেট লাগবে তখন আমি একাধিক মেথড থেকে ব্যাপারটাকে আইডিয়া করতে পারি, একাধিক মেথড পাঞ্চ করতে পারি, বা ওই অটোমেটেড মেথডগুলোকে আমরা ইউজ করতে পারি। কিন্তু এখানটায় যখন কাউন্ট করা হচ্ছে সেখানটায় যে সাপোজ আমি এতগুলো সেল মানে এতগুলো প্লেট পাচ্ছি, কোনটাকে কাউন্টিং এর জন্য ইউজ করব। তো এই যে কলোনিগুলো গ্রো করছে, এটা তো যেটা আমি বললাম এটা অ্যাকচুয়াল কাউন্ট নয়। এই কাউন্টটাকে বলা হয় সিএফইউ, কলোনি ফর্মিং ইউনিট। মানে আমি এক্ষেত্রে সেই ব্যাকটেরিয়াগুলোকেই কাউন্ট করছি যারা কলোনি তৈরি করেছে। তার মানে সেটা অরিজিনাল যে কাউন্টটা ছিল সেটার সমান নাই হতে পারে, অ্যাকচুয়ালি নয়ই, কিন্তু আমি সেটার থেকে আমার যে এক্সপেরিমেন্টটা সেটার জন্য প্রয়োজনীয় আন্দাজ বা এস্টিমেশন পেয়ে যাচ্ছি। এবং সেটার জন্য এটাকে আমরা বলছি না যে ডাইরেক্ট ব্যাকটেরিয়াল কাউন্ট পাচ্ছি, বরং আমরা বলছি এখানটায় সিএফইউ পাচ্ছি। তো সিএফইউ কাকে বলে, সিএফইউ এর ফুল ফর্ম কি, সিএফইউ এর ইম্পর্টেন্স কি, সব রকম শর্ট কোশ্চেন আসে। তো এই কলোনি ফর্মিং ইউনিটটা বিভিন্ন প্লেটে বিভিন্ন হচ্ছে। তো ফাইনাল ক্যালকুলেশনের জন্য, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে অরিজিনাল ইনোকুলাম যেটা ধরো ফুচকার জল, সেটাতে অ্যাকচুয়ালি কটা ব্যাকটেরিয়া প্রেজেন্ট ছিল বা বায়োবার্ডেন প্রেজেন্ট ছিল সেটার সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া। তাহলে সেটার জন্য সাধারণত সেই প্লেটগুলো ইউজ করা হয় যাদের মোটামুটি 25 থেকে 250 বা 30 থেকে 300-র মধ্যে কাউন্ট থাকে। কারণ এটা মোটামুটি ধরা হয় যে স্ট্যাটিস্টিক্যাল এরার এই কাউন্টের মধ্যে কম হয়। এবং স্ট্যাটিস্টিক্যাল এরার মানে হচ্ছে যে যদি 300-র বেশি থাকে তাহলে সেটা এত বেশি কলোনি যে সেখানটায় কাউন্ট করার সময় এরার আসার চান্সেস প্রচুর বেশি। যদিও সেক্ষেত্রে ওই পেট্রোফাউজা কাউন্টারের মতো কলোনি কাউন্টার পাওয়া যায়, মানে সেটার ওপরে বসিয়ে ওই গ্রিড মানে গ্রাফ পেপারের মতো দাগ টানা থাকে, তার ফলে তুমি কোন খোপগুলোকে অলরেডি গুনে ফেলেছো সেটা তুমি মার্ক করে রাখতে পারো, যে আমি ধরো ডান দিকের দিক থেকে কাউন্ট করা শুরু করব, নটকে র্যান্ডম। কিন্তু সেক্ষেত্রেও আমাদের যখন কাউন্টিং করা হয় তো 300-র বেশি কলোনি বা 250-র বেশি কলোনি যদি হয়ে যায়, তো সেটা তখন এগেইন প্রবাবিলিটি থাকে যে পাশাপাশি থাকা ব্যাকটেরিয়াগুলো ফিউজ করে হয়তো একটা বড় কলোনি তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা প্রচুর রং রেজাল্ট পেতে পারি। তেমনি যদি টু লো কাউন্ট হয় সেগুলোও কিন্তু অনেক সময় হতে পারে যে তারা প্রপার রেজাল্টকে ইন্ডিকেট করে না, বা ডাইলিউশন সিরিজের ক্ষেত্রে যেখানটা বেশি ডাইলিউটেড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যখন জলটা তুলছি সেক্ষেত্রে দেখা গেল আমি 1 ml তুললাম, সেখানটায় মেইন ব্যাকটেরিয়াগুলো তলায় ঘুরছে, আমি ওপর থেকে 1 ml তুললাম, কারণ যত ডাইলিউটেড হয়ে যাবে সেক্ষেত্রে 1 ml যখন ট্রান্সফার করছি সেক্ষেত্রে থিওরিটিক্যালি সবাই ডিস্ট্রিবিউটেড থাকবে তা তো নয় সমানভাবে 1 ml এ।
তার ফলে সেক্ষেত্রেও রং রেজাল্ট আসতে পারে। তো সাধারণত এই 25 থেকে 250 বা 30 থেকে 300 যে কাউন্টটা থাকে সেইটার মধ্যে কলোনি নেওয়া হয়। তো এখানটায় যেরকম এক্সাম্পল দিয়েছে যে ধরো 10⁻⁻4 ডাইলিউশনের ক্ষেত্রে আমার কলোনি কাউন্ট এসছে হচ্ছে ধরো 32টা সেল, এবং সেই 32টা সেল যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যখন নিচ্ছি, তো আমাদের যেহেতু 10⁻⁻4 ডাইলিউশন করা হয়েছে ওখানটায়, তার মানে সেটা ডাইলিউটেড হয়েছে 10⁻4 টাইমস। তাহলে অরিজিনাল যে ব্যাকটেরিয়া ছিল সেটা হচ্ছে স্যাম্পলে 32 ইন্টু 10⁻4, মানে এতগুলো। তার মানে এই যে 1 ml আমি দিয়েছিলাম, সেই 1 ml এ ছিল হচ্ছে অরিজিনালি ধরে নিচ্ছে এতগুলো সেল। তার ফলে আমরা এটা লিখছি যে এত ব্যাকটেরিয়া পার ml স্যাম্পল। ওকে, তার মানে সেক্ষেত্রে ডাইলিউশনটা দিয়ে, ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে ইনটু করতে হয়, এবং সেটার প্রপার ফর্মুলা আছে যেটা তোমাদের প্র্যাকটিক্যালে লেখানো হবে বা করানো হবে, বোঝানো হবে। তো এই জিনিসগুলো তোমরা অলরেডি প্র্যাকটিক্যালে আরেকবার দেখবে বা বুঝবে আর কি। ওকে, তো এখানটায় আরেকটা মানে গোটা প্রসেসটা আরেকবার গোটাটা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। এখানটায় দেখো সিরিয়াল ডাইলিউশনের সাথে কিভাবে প্লেটিংকে পাঞ্চ করা হচ্ছে এখানটায়। তো প্রথমে স্যাম্পল যেটা আছে, যেটাকে কাউন্ট করা হবে, সেটাকে সিরিয়ালি ডাইলিউট করা হচ্ছে। 9 ml ব্রথ বা ওয়াটার, কমনলি আমরা ডিস্টিল ওয়াটার নিই, ক্লিয়ার ব্রথও অনেক সময় ইউজ করা যায়। তো সেখানটায় এটাকে ডাইলিউট করা হচ্ছে, এবং সেই ডাইলিউশন সিরিজ, যেটা এটাকে ডাইলিউশন সিরিজ বলছে, এখানে 10⁻⁻6 অবধি করা হয়েছে। প্রত্যেকটাকে প্লেট করা হয়েছে, সেটা পোর প্লেট নেওয়া যেতে পারে বা স্প্রেড প্লেট নেওয়া যেতে পারে, ডিপেন্ডিং অন আমি সারফেস কলোনি চাই, যেটা ধরো স্প্রেডিংয়ের সময় কেবলমাত্র সারফেস কলোনি তৈরি হয়। আবার পোর প্লেটে সাবমার্জ, বটম কলোনি, সারফেস কলোনি 3 রকমই তৈরি হয়। তাহলে একটু বেশি কাউন্ট, তাহলে আমার কতটা কোন টাইপের ব্যাকটেরিয়াগুলো আমার টার্গেট, খালি যদি আমি চাই যে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়াকে কাউন্ট করতে যেটা সারফেস কলোনি তৈরি করে, তাহলে আই ক্যান গো ফর স্প্রেড প্লেট। আর যদি আমি ইন জেনারেল কি টাইপের, কত টাইপের ব্যাকটেরিয়া আছে যত ম্যাক্সিমাম জানা সম্ভব সেটা জানার চেষ্টা করছি, তাহলে আই ক্যান গো ফর পোর প্লেটিং। তো বা আমাকে যদি সাবকালচার করতে হয়, আবার সেখান থেকে কলোনি তুলতে হয়, তাহলে সেক্ষেত্রে উই ক্যান গো ফর স্প্রেড প্লেটিং। কারণ পোর প্লেটিং এর ক্ষেত্রে সেটা ডিফিকাল্ট হয়ে যায়, যে সাবমার্জ বা বটম কলোনিগুলো এমনিও তোলা যায় না। তো এক্ষেত্রে ডিফারেন্ট প্লেটে আমরা ওটাকে প্লেট করছি। এখানে শুরুর দিকে টু মেনি কলোনিজ টু কাউন্ট, বেশি পপুলেশন হয়ে গেছে, তার ফলে ম্যাট তৈরি হয়ে গেছে, এখান থেকে কাউন্টটা কমতে শুরু করেছে। এবং এই কেবলমাত্র এই প্লেটগুলোর মধ্যে এই 10⁻³ দেখো আমাদের যে রেঞ্জটা আমরা বলেছিলাম, যেটা স্ট্যাটিস্টিক্যালি গুড, সেই রেঞ্জের মধ্যে এই প্লেটটাই কেবলমাত্র পড়ছে। তার ফলে আমরা সেটাকে কাউন্টিং এর জন্য ইউজ করছি। তো প্লেট কাউন্ট এত, ডাইলুশন ফ্যাক্টর এত, তাহলে যেটা সিওফিউ পাচ্ছি সেটা হচ্ছে এত ইন্টু এত। এটা পয়েন্টটাকে সরিয়ে দিয়েছে, তাহলে 10⁵ সেলস পার লিটার অফ দি অরিজিনাল স্যাম্পল। তাহলে এভাবে কাউন্টিংটা করা হচ্ছে। তো আমরা প্রসেসটা যেটা আছে গোটাটাকে একটু পারফরমেন্সটা যেটা আছে সেটা একটু একটা ভিডিও দেখে নিই, তাহলে ল্যাবরেটরিতে কিভাবে করা হয় তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। এখানটায় একটা মোটামুটি একটা রিসার্চ ল্যাবরেটরিতে কাজটা করা হচ্ছে। তো সেটার ক্ষেত্রে অবশ্যই যেহেতু আমি বলেছিলাম যে রিসার্চ ল্যাবরেটরিতে বেসিক্যালি স্পেশালাইজড ইয়ে থাকে, প্লাস এক্সপার্টিস বেশি থাকে, রুম আলাদা থাকে ইত্যাদি। তোমাদের সেক্ষেত্রে মাথায় রাখবে অলওয়েজ পারফরমেন্সের সময় একটা যে ফ্লেম বা আগুনের সামনে কাজগুলো করতে হবে, আদারওয়াইজ বাতাস ইত্যাদি থেকে কন্টামিনেশনটা ঢুকে যেতে পারে। তো সেইগুলো নিজেদের ওয়ার্ক স্টেশন অনুযায়ী সেগুলো মডিফিকেশনগুলো নিজেরা করে নেওয়া যায়। এবং তাছাড়া বেসিক যে আইডিয়াটা তোমরা প্র্যাকটিক্যালেও যেহেতু এটা শিখবে, সেক্ষেত্রে ওখানটায় আরো জানবেও কিভাবে পার্টিকুলারলি করা হচ্ছে, সেই জন্য আমি মোটামুটি বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য এখানটা এক্সপ্লেন করে দিচ্ছি। Dr. Carla Field. In this video, I will explain the serial dilution process and demonstrate how to perform dilutions when using the microbiologics e-power product. Dilution is the process of making a solution weaker or less concentrated. In microbiology, serial dilutions or log dilutions are used to decrease a bacterial population to a required concentration.
The purpose is to achieve an appropriate concentration for a specific test method or to achieve a countable object rate. A single log dilution is a tenfold dilution, which means the concentration is decreased. লগ ডাইলিউশন মানে ওই আর কি 1 log সাইকেল মানে হচ্ছে ওই ডেসিমাল আর কি রিডাকশন। আর এটাকে 10-fold ডাইলিউশনও বলছে, 10 গুণ ডাইলিউশন বলে। তবে আমরা যদি চাই আমরা ডিফারেন্ট ফোল্ডের ডাইলিউশন করতে পারি, 20-fold, 50-fold, 100-fold, ডিফারেন্ট ফোল্ডের ডাইলিউশন আমরা তৈরি করে নিতে পারি, কারণ ডাইলিউশন করার একটা প্রপার ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা অনুযায়ী আমরা যে কোনো ডাইলিউশন কাউন্ট করে নিতে পারি, সেটা আসবো আমরা পরে। Increased by a multiple of 10. To complete a tenfold dilution, the ratio must be 1 to 10. The 1 in the ratio represents the amount of sample added, and the 10 represents the total size of the final sample. For instance, a sample size of 1 milliliter would be added to 9 milliliters of diluent to equal a total of 10 milliliters. Before we can move on to multiple dilutions, it is important to understand decimal numbers and scientific notation. Decimal numbers can be converted to scientific notation by moving the decimal place the same number of places as the exponential number. In this example, if we start with 100 and move the decimal 2 places to the left, the final result will be 1.0 times 10 to the second. We use multiple dilutions to decrease the sample concentration by multiple logs. Here is an example. If the concentration starts at 35,000 CFU per milliliter, or 10 to the fourth, and 35 CFU per milliliter is the target concentration, we would do 3 serial dilutions. We would take 1 milliliter from the initial tube and place it in 9 milliliters. This would equal 3,500 CFU per milliliter, or 10 to the third. Another dilution would take the concentration to 350 CFU per milliliter, or 10 to the second. And the final dilution would equal 35 CFU per mil, our target concentration. Now, I will show you how to perform a multiple dilution series with Microbiologics E-Power E7. First, label the plates with the dilution factor. Next, using sterile forceps, place 1 pellet into 10 milliliters of pre-warmed phosphate buffer. এগুলো দরকার নেই, এগুলো রিসার্চ ল্যাবরেটরিতে করছে। এখানটায় একটা জিনিস, আমরা সাধারণত প্লেট যখন স্টুডেন্টদের বলি তখন তারা লেবেল করে ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে নয়, ডাইলিউশন সিরিজটা দিয়ে 10⁻⁻1 -2 এরকম, সেটা দিয়ে, কারণ না হলে প্লেটগুলো পরে কাউন্ট করতে অসুবিধা হবে আর কি। তো এখানটায় স্টার্টিং এ তুমি যে কোনো ওয়াটার স্যাম্পল বা যেটা বললাম সয়েল স্যাম্পল ইত্যাদি বা মিল্ক স্যাম্পল ইত্যাদি দিয়ে আমরা সাধারণত কাজগুলো করানো হয় প্র্যাকটিক্যাল ল্যাবে আর কি। Vortex, the microorganism suspension to achieve. এটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয় ভর্টেক্স। এটা শেক করার জন্য, মানে অনেক সময় হাতে মিক্স করলে মিক্স হতে যায় না, তো তখন সেটা শেক করার জন্য ইউজ করা হয় আর কি। Homogeneous suspension. Pipette 1 milliliter from the suspension into 9 milliliters of phosphate buffer. Repeat this process until all the tubes have been diluted. এটা মাইক্রোপিপেট আর মাইক্রোটিপ রাখার একটা বক্স, যেটাকে টিপ বক্স বলা হয়। এখানে প্লাস্টিকের স্প্রেডার, স্টেরিলাইজ স্প্রেডার রাখা আছে এবং এখানে এরা যেহেতু এটা রিসার্চ ল্যাব, সেক্ষেত্রে ফ্লেমের সামনে কাজ করছে না, কিন্তু তোমরা যখন করবে, যেহেতু এটা ওপেন ল্যাবরেটরিতে করা হচ্ছে, সেক্ষেত্রে ওখানটায় আমাদেরকে ফ্লেমের সামনে কাজগুলো করতে হয়। Be sure to hold your pipette vertically to achieve maximum accuracy.
Repeat this process until all the tubes have been diluted. সবসময় ভর্টেক্স করতেই হবে তা নয়। যদি স্যাম্পলটা ইজিলি ডিসলভড হয়ে যায় তাহলে ভর্টেক্স করার দরকার নেই, হ্যান্ড মিক্সিং ইজ এনাফ। কিন্তু প্রপারলি মিক্স করে নিতে হবে, আদারওয়াইজ তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে না এবং একটা হোমোজিনিয়াস সাসপেনশন তুমি পাচ্ছ না, যেখান থেকে থিওরিটিক্যালি মোটামুটি 1 ml যেটা তুলছো সেক্ষেত্রে একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া উঠছে, যারা কিনা হোমোজিনিয়াসলি স্প্রেড করে যাচ্ছে থ্রু আউট দি 10 ml। Plate 1 milliliter from each tube. Use a spreader to distribute the inoculum evenly. Place the plates in an incubator overnight. These are our plates after the overnight incubation. These results demonstrate why it is necessary to do serial dilutions. Most of these gave us either a full lot of bacterial growth or too numerous to count colonies. Our final dilution gave us an easy. এখানটায় দেখতে পাচ্ছ যে প্রচুর, আচ্ছা এরা হচ্ছে ডাইলিউশনটাকে লিখেছে আর কি, মানে উল্টো করে এরা লিখেছে আর কি, যেটা মানে হাইয়েস্ট কনসেন্ট্রেটেড থেকে মানে সেল কাউন্ট যত বেশি আছে সেখান থেকে ডাইলিউটেড সিরিজ হিসাবে এটা লিখেছে, যে কত বেশি কনসেন্ট্রেটেড তো কত বেশি ডাইলিউটেড আর কি, সেই হিসাবে উল্টো। আমরা সাধারণত ডাইলিউশন সিরিজটা লিখি, সেই জন্য আমরা এটাকে 10⁻⁻1 ধরি, এটাকে 2 ধরি, এটা -3, এটা -4, এরকম ভাবে আমরা লিখি। তো এখানটায় দেখো যে পুরো ম্যাট, এই যে এই জায়গাটা একটু ফাঁকা, এই জায়গাটা বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল আগারটা ছিল, এর ওপর দিয়ে যেটা গ্রো করেছে সেটা পুরোপুরি ম্যাট গ্রো করেছে, এখান থেকে আলাদা হওয়া শুরু করেছে কলোনিগুলো, এবং এই জায়গাটায় অনেকটাই আলাদা হয়ে গেছে এবং ইজিলি কাউন্ট করা পসিবল হচ্ছে। এটাও স্টিল নিউমেরাস, যেটা আনকাউন্টেবল এখনো, এবং এখানটায় মোটামুটি আমরা কাউন্ট পাচ্ছি, এখানটায় আমরা প্রপার কাউন্ট পাচ্ছি। এখানটায় 6টা ডাইলিউশন করার থেকে এরা আমরা আরো ক্যান গো অ্যাহেড উইথ 10⁻⁻7 or 8, যাতে কিনা একদম যেখানে 0 হয়ে যাচ্ছে, ধরো 7-এ 2টো পেলাম তো 8-এ গিয়ে একদম 0 হয়ে গেল, সেই অবধি উই ক্যান গো অ্যাহেড। For more technical information. তো এটা হচ্ছে ডাইলিউশন মেথডটা, যেখানটায় আমরা মানে মোটামুটি একটা আইডিয়া আই হোপ তোমরা পেলে যে কিভাবে ডাইলিউশন সিরিজগুলোকে তৈরি করা হয়। আরেকটা যেটা ইনডাইরেক্ট মেথড, সেটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে দিয়ে এখানটায়, যেটা হচ্ছে ড্রাই ওয়েট টেকনিক, যেটা দিয়ে আমরা ইনডাইরেক্টলি বায়োবার্ডেনটাকে আন্দাজ করতে পারি। সেক্ষেত্রে আমার যে স্যাম্পলটা, সেটার মধ্যে যেটাতে আমি বায়ো বার্ডেনটা জানতে চাচ্ছি বা ব্যাকটেরিয়াল কাউন্টকে এস্টিমেট করতে চাচ্ছি, সেই কালচারটাকে নিয়ে আমরা সেন্ট্রিফিউজ করছি, যাতে কিনা যে সেলগুলো তারা থিতিয়ে পড়ে এবং সেই সেডিমেন্টেড যে প্রেসিপিটেটটা আমরা পাচ্ছি সেটাকে কালেক্ট করা হচ্ছে এবং সেটাকে প্রপারলি ওয়াশ করা হচ্ছে, মানে সেটা মিডিয়া ইত্যাদি যা কিছু পার্টিকেল বা সয়েলে থাকলে সয়েল পার্টিকেল যা কিছু আছে সেগুলোকে তার গা থেকে প্রপারলি ওয়াশ করে নেওয়া হচ্ছে এবং তারপরে তাকে খুব ভালো করে ড্রাই করা হচ্ছে
100 বা 105 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ওভেনে, মানে যেরকম গাছের পাতাকে শুকনো করা হয় আর কি, মানে যে অ্যাভেলেবল ওয়াটারি যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, তার ফলে যে মাসটা যেগুলো তৈরি হচ্ছে, যে পার্টিকেলগুলো দিয়ে, সেগুলো কেবলমাত্র পড়ে থাকছে, যেগুলো কিনা সেল কম্পোনেন্টস আর কি। এবার সেটার যদি ওজন নেই, তাহলে আমরা একটা যত বেশি পরিমাণে সেল থাকছে তত বেশি পরিমাণে আমরা আহ, ইয়ে পাবো আর কি, কি বলে, ইন্ডিকেশন পাবো যে অরিজিনাল বায়োবার্ডেন কতটা ছিল, এবং তার ফলে ড্রাই ওয়েট, এটাকে ড্রাই ওয়েট বলা হচ্ছে। এমনি সেলটাকে ওই আহ, জল থাকা অবস্থায় নিলে পরে সেটা ওয়েট ওয়েট হচ্ছে। এবং এটা সাধারণত মানে প্রপারলি ড্রাই করতে হয়, আদারওয়াইজ যদি জল থেকে যায় তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনে ভুল হতে পারে। এবং সেটা যত বেশি হবে তার মানে সেক্ষেত্রে সেলুলার মেটেরিয়াল তত বেশি, এবং সেলুলার মেটেরিয়াল কেন বেড়েছে, কারণ সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশন বা গ্রোথ হয়েছে। তো এভাবে ড্রাই ওয়েট থেকে আমরা যেরকম আন্দাজ পেতে পারি বার্ডেন অফ আ পার্টিকুলার স্যাম্পল, তাছাড়াও সেখানটায় ধরো মেটাবোলাইটস গুলো, যেমন ধরো নাইট্রোজেন মেটাবোলাইটস বা সালফার মেটাবোলাইটস বা কম্পোনেন্টস গুলো যেগুলো সেলের মধ্যে সালফার কন্টেনিং, নাইট্রোজেন কন্টেনিং ইত্যাদি কম্পোনেন্ট গুলোকেও অ্যাসেস করা যায় বিভিন্ন কেমিক্যাল পদ্ধতিতে, এবং সেটার থেকে আন্দাজ করা যায় যে, কারণ যেটা বলেছিলাম, ওয়েন আ সেল ইজ গ্রোয়িং তাহলে সেক্ষেত্রে তার কম্পোনেন্ট গুলো উইল বি মাল্টিপ্লাইং বা দ্যাট উইল বি ইনক্রিজ ইন নাম্বার, তো সেটাকেও আলটিমেটলি সেখান থেকে হিসেব করে